খালি আপনি একটু বসের সাথে কথা বলেন। যেহেতু আমাদের হাতে তো আটকাবার কোনো নেই, সব সাইডগুলো লক করে দিই। কটা সাইড বাংলাদেশের আচ্ছা, আমরা শুরুতে পরিচয় পর্বটা একটু সারি, জানাবো থেকে শুরু করি। সবার পরিচয়টা একটু দিই। আমি সেলিব্রেশন ফিরদৌস জারা, মাইক আছে সামনে, একটু টেনে সেলিব্রেশন ফিরদৌস জারা, পরিচালক সামারি ব্লগ। আজকে যেভাবে আমরা একত্রিত হয়েছি এখানে ব্লগের পরিচয় মানে তিনি কথা বলবেন, প্রেস করে বন্ধ করে দিবেন, কথা শেষ হলে বন্ধ করে দিবেন, কন্টিনিউ করে ঘুরে আসবেন। আমি হচ্ছে রিয়াজউদ্দিন। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, ফার্মেসি ডিপার্টমেন্টে, আর সামারিন ব্লগে লিখি। বাবু আহমেদ, সামারিনে লিখি, আর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি আসিফ মহিউদ্দিন, সামারিনে মোটামুটি মূলত লিখি, অন্যান্য ব্লগেও লিখি, আর আমি একটা আইটি ফার্মে জব করতেছি। আমি এয়ার রলেন, বিজ্ঞান প্রযুক্তি বিভাগের প্রতিষ্ঠাতা। আমি মোহাম্মদ মেজউদ্দিন, আমি টেকমাস্টার ব্লগের প্রতিষ্ঠাতা, আর বিভিন্ন বাংলা টেক কমিউনিটি যেগুলো ওগুলোতে লেখা হয়। আমার নাম আলামিন কবির, আমি দৈনিক কালের কণ্ঠে তথ্য প্রযুক্তি বিভাগে কাজ করি। আমি পারভেজ আলম, বেশ কয়েকটা ব্লগে লিখি, তবে সামারিন ব্লগে সবচেয়ে বেশি নিয়মিত। আমি সালাউদ্দিন শুভ্র, প্রথম আলো ব্লগের সঞ্চালকের দায়িত্ব ছিলাম কিছুদিন, এখন সাংবাদিকতা করি পরিম বার্তায়, আর প্রায় সব ব্লগেই নিক আছে, লিখি মাঝে মাঝে। আমি মাহবুব মোর্শেদ, ফেসবুকে লিখি এখন। আমার নাম কৌশিক আহমেদ, মানে কৌশিক নামে লিখি, আর এখন দেখছি বিজনেস 24 ব্লগ। আমি বাকি বিল্লা, ব্লগ খুব লেখা হয় তা না, ব্লগ আছে মানে সাথে অনেক ধরনের উদ্যোগেই থাকা হয় শুরু থেকেই। সামারিন ব্লগের সাথে লেখালেখি দিয়ে শুরু, এখন উন্মোচন ব্লগে আমি আরিফুল ইসলাম আরমান, বাংলা নিউজে কাজ করি। ইচ্ছিগুড়ি নামে একটা বিভাগ আছে ছোটদের, সেই বিভাগের সম্পাদক, আর পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস ইউল্যাবে। আমি শেখফাল শাহ, আমি ব্লগার, এবং বাংলা নিউজ 24.com আমি ব্লগ এডিটর হিসেবে আছি। ধন্যবাদ সবাইকে। আমি মাহমুদ মেনান, আমি বাংলাদেশ 24.com এর বার্তা বিভাগে কাজ করছি, বার্তা লেখক হিসেবে। আর ব্লগিং এর ব্যাপারে আমার হচ্ছে যে আমি আসলে নিতান্ত একজন পাঠক, চেষ্টা করি মাঝে মাঝে, খুবই অনিয়মিত পাঠক, কিন্তু ভালো কিছু লেখা ব্লগে আসলে পড়ার চেষ্টা করি। সাবিনা হাসান, আইসিটি এডিটর হিসেবে আছি বাংলাদেশে। ব্লগ নিয়ে ভাবতে জানতে ভালো লাগে। আমরা আমাদের আলোচনাটা আমাদের সাথে তাসবির হাসান সাকিব, আমাদের টেকনিক্যাল বিষয়। আমি বাংলা নিউজের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিপার্টমেন্টে আমি দেখছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করে দিচ্ছি। আমরা সবাই জানি এবছর বাংলা ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল গণজাগরণে সোশ্যাল মিডিয়া ও সাইবার আইন। গণজাগরণ বিষয়ে ব্লগাররা একমত হলেও সাইবার আইন নিয়ে এখন পর্যন্ত অনেক বিতর্ক দেখা দিয়েছে। এই বিতর্কে অনেকেই সাইবার আইনকে ইন্টারনেট নিয়ন্ত্রণ আইন হিসেবে অভিহিত করছেন। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ সাইট ও ব্লগগুলোতে আলোচনা চলছে, সমালোচনা চলছে। এই আলোচনার অংশ হিসেবেই আজকের এই বৈঠক। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ব্লগে সাইবার ক্রাইমের স্বরূপ প্রকৃতি এবং বিরূপ প্রভাব পর্যালোচনা। স্বাভাবিকভাবেই ফেসবুক, টুইটার, ইউটিউব এই বিষয়গুলো উঠে আসবে। এখানে আলোচনা হবে ব্লগের বিভিন্ন অপরাধ নিয়ে,
কিংবা ব্লগের কোনো কর্মকাণ্ডকে আদৌ আমরা অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারি কিনা, অপরাধ নিয়ন্ত্রণে যদি আইন হয় তবে তার প্রক্রিয়াটি কেমন হওয়া উচিত, অন্যদিকে আইন না হলে ব্লগের প্রভাব কেমন হবে, এই বিষয়গুলো নিয়েই আলোচনায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন এমনটা আশা রাখি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ব্লগে দেখতে পাচ্ছি যে আইন নিয়ে খুব বিতর্ক হচ্ছে। একটি পক্ষ বলতে চাচ্ছেন যে ব্লগে কোনো আইনেরই প্রয়োজন নেই। শুরুতেই আমি সামওয়্যার ইন ব্লগের হেড অফ অ্যালিয়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস জানার কাছে তার বক্তব্যটি তুলে ধরতে অনুরোধ করবো। তার আগে একটি বিষয় বলে নেই, আমরা সবাই শুরুতে নিজের বক্তব্যগুলো তুলে ধরবো, এর জন্য খুব সংক্ষেপে সবাই সবার বক্তব্যটা বলবেন, এরপর মুক্ত আলোচনার জন্য ফ্লোরটা ওপেন করে দেওয়া হবে। ধন্যবাদ। আসলে খুব গোড়া থেকে বলার কিছু নেই, অনেক সবটাই বলে দিয়েছেন শেরিফ আলী সাহেব। বলা হচ্ছে যে ব্লগে অপরাধ বিষয়টি কেমন হবে বা ব্লগে কোন বিষয়টিকে অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করব। ব্লগ তো অ্যাকচুয়ালি ব্লগ প্রথমে যেমন যে ধারণাটা থেকে ব্লগ শুরু হয়েছে, যে ব্লগ হচ্ছে একটা ডায়েরি, প্রতিদিনের ঘটনা লেখার জন্য। এখন আর সেই ডায়েরির মধ্যে সীমাবদ্ধ নেই, সে কথাটা আমরা সবাই জানি। ব্লগ একেবারে খুব ছোট্ট পরিসর থেকে অনেক বড় পরিসর, একেবারে আমার ছোট্ট বাগানে ফুলফোটা থেকে শুরু করে বা বীজ বপন থেকে শুরু করে একেবারে সরকারি পর্যায়ের অনেক বড় বড় বিষয় পর্যন্ত জায়গা করে নিয়েছে, স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। এবং এটা নিয়ে সর্বস্তরে একটা প্রকৃতপক্ষে জাগরণ সৃষ্টি হয়েছে। এখন বলতে চাই যে ব্লগে অপরাধ বিষয়টা কি, ব্লগে কি আসলে আদৌ অপরাধ সংগঠিত হয় কিনা। এখানে যে অপরাধ ব্যাপারটা হচ্ছে কি, যে ব্লগের প্রধান কথা হচ্ছে যে বাক স্বাধীনতা। আমি স্বাধীনভাবে কথা বলবো, আমি স্বাধীনভাবে অন্যকে কথা বলতে দেব বা অন্যের কথাটাকে আমি নেব, বা আমি সমালোচনা করব যেমন করার অধিকার রাখি, সমালোচনা নেবার একই রকম দায়িত্ব রাখি। আর সমালোচনা নেবার যেমন দায়িত্ব রাখি, সমালোচনা করবার যেমন অধিকার রাখি, এই যে স্বাধীনতা, এটাকে যদি কোনোভাবে লঙ্ঘিত হয় বা যদি কোনোভাবে লঙ্ঘন করে, সেখানে এক ধরনের নেতিবাচক প্রভাব হবে। এখন সেটাকে আপনি বলবেন যে এই নেতিবাচক প্রভাবটাই কি অপরাধ? আমি বলবো সেখানেও ক্যাটাগরি হবে যে এটা অপরাধ কিভাবে। আর সমালোচনা কোনোভাবে অপরাধ হতে পারে না। সমালোচনা কট্টর হতে পারে, সমালোচনা তিক্ত হতে পারে, সমালোচনা মধুর হতে পারে, কিন্তু সমালোচনা কখনোই ব্যক্তিকে ছোট করে নয়। কখনো, এবং আমি তার সাথে 100% একমত যে আসলে আমাদের দেশে ব্লগের যে সংস্কৃতি, যেভাবে সামওয়্যার ইন ব্লগ থেকে শুরু হয়ে আজকে বাংলা নিউজ ব্লগ পর্যন্ত এসে ঠেকেছে এই ব্লগ সংস্কৃতি, তাতে কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে অপরাধ সামাজিক দৃষ্টিকোণ থেকে যে অপরাধ, সেই অপরাধ আমি কিছু দেখি কিনা, তাহলে আমি বলবো যে ব্লগের জগতে কোনো অপরাধ নেই। বরং আমরা দেখব যে এই 2005 থেকে এই সময়ে ব্লগের মতো চলেছে। এখানে আমরা কথা বলেছি, অন্যের কথা শুনেছি, অন্যদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমাদের রাষ্ট্র কিন্তু এর মধ্যে বহু অপরাধ করেছে। তারা হলো বিচারের কোনো অবকাশ না রেখে মানুষ খুন করার জন্য একটা রাষ্ট্রীয় বাহিনীকে কিন্তু তারা কাজে লাগিয়েছে। রাষ্ট্র অপরাধ করেছে, রাষ্ট্র হলো গণতন্ত্র থেকে বিচ্যুত হয়েছে, রাষ্ট্র সংসদ থেকে বিচ্যুত হয়েছে। রাষ্ট্রকে আমরা দেখেছি, সরকারগুলোকে দেখেছি, এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দেখেছি, তারা ভয়াবহ সব অপরাধ করেছে। আমরা সোসাইটির মধ্যে দেখেছি রাজনৈতিক দলগুলো নানান রকমের কুপ্রবণতা দেখিয়ে তারা কিন্তু নানান অপরাধ করেছে। এখন আমাদের সমাজে অপরাধ কি? আমাদের সমাজে হত্যা, খুন, ধর্ষণ, এখানে ইভটিজিং, এখানে হলো মানুষ হলো বখাটেদের অত্যাচারী মেয়েরা অত্যাচারিত হয়ে তারা আত্মহত্যা করছে। আমাদের সমাজে অপরাধের ধারণা কিন্তু অনেক পোক্ত। আমাদের এখানে একটা চুরিকে সচরাচর অপরাধ বলে গণ্য করা হয় না, যদিও সেটা অপরাধ। যে যখন আমি রাস্তায় যখন বের হচ্ছি, তখন আমি
ফিরে যাওয়ার, বাড়িতে ফেরার স্বাধীনতা যেখানে আমার নাই, বাড়িতে ফেরার যে আমার যে নিশ্চয়তা সেটা নেই, তখন ব্লগে একটা নিক খুলে কে কাকে গালি দিল সেটা এখানে বড় অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। কারণ আমাদের সোসাইটি অনেক, মানে যেটাকে বলবো যে আমাদের ইলাস্টিসিটি, মানে অপরাধ সহ্য করার ইলাস্টিসিটি অনেক বড়। আমি বলবো যে আমি রাস্তায় বের হয়ে যে আজকে জ্যামের মধ্যে পড়ে যাচ্ছি, হাজার হাজার গাড়িটা এগোচ্ছে না, আমি আটকে আছি, এই অপরাধ কার? এই প্রশ্ন তো আমরা রাষ্ট্রের কাছে, আমরা সরকারের কাছে, আমরা প্রতিষ্ঠানের কাছে জিজ্ঞেস করতে পারছি না। তো এখন আমি যদি খুঁজি, এটা খুব ভালো যে আমরা ব্লগাররা বা ব্লগে যারা লিখি তারা আত্মসমালোচনা করার জন্য এখানে হাজির হয়েছে, কিন্তু সমাজে আরো অনেক অপরাধ আছে যেগুলো নিয়ে ব্লগারদের এখন কথা বলাটা জরুরি, নিজেদের অপরাধ নিয়ে না। বরং আমি বলবো যে ব্লগ গত 6 বছরে বা 5 বছরে যে ব্লগের যে কালচার, এইটা অত্যন্ত ভালো এবং অপরাধহীন একটা সুন্দর পরিবেশ। এখানে আমরা একটা সামাজিক পরিস্থিতি তৈরি করতে পেরেছি, যেটা কমিউনিটি ব্লগিং এর যে আইডিয়াটা, যেটা বাইরে ইন্ডিভিজুয়াল ব্লগিং আছে, যারা হলো মানে একটা ছদ্মনাম নিয়ে নিজেকে লুকিয়ে ব্লগে এসে পরিবেশ খারাপ করার চেষ্টা করেছেন, মানে নানানজনকে আক্রমণ করার চেষ্টা করেছেন, তারা কিন্তু এখানে সমাদৃত নয়। বরং আমরা দেখেছি যে যারা ইতিবাচক ভাবে লড়াই করেছেন, সমালোচনা করেছেন, তারাই আসলে এখানে নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। এবং শুধু ব্লগ স্পেয়ারে না, ব্লগের বাইরেও তারা কিন্তু সমাদৃত হয়েছেন এবং রাষ্ট্র তাদের কাছে হলো কৃতজ্ঞ যে তারা, মানে এখানে তরুণরা অনলাইন প্রযুক্তিকে ব্যবহার করে বিকল্প গণমাধ্যম, বিকল্প সংবাদ মাধ্যম এটা কিন্তু গড়ে তুলছে। এটা ব্লগের অবদান। আজকে কেউ যদি গুগলে সার্চ দেন, যে কোনো একটা শব্দ লিখে সার্চ দেন, এখানে আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক রাষ্ট্র আছে, আপনি তাদের কোনো কন্টেন্ট পাবেন না। বাংলা সার্চ দিবেন, আপনাকে নিয়ে যাবে সামহারিন ব্লগে বা অন্য কোনো ব্লগে। তাহলে আমাদের প্রশ্ন হলো যে কেন, মানে এই যে রাষ্ট্র যাদের কথা আমরা বলছি, সরকার যাদের কথা বলছি, তারা কি কন্টেন্ট দিচ্ছে অনলাইনে? একটা মানে আমাদের একটা কেউ একটা ওয়ার্ড দিয়ে সার্চ দিলে তাদের কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, তারা একটা কবিতা, একটা গান, একটা আইন, একটা গান কিচ্ছু দিচ্ছে না। আমরা দেখছি যে ব্লগাররা যে কন্টেন্ট করেছেন, কন্টেন্ট করে ছড়িয়ে দিয়েছেন, সেটাই পাচ্ছি আমরা কিন্তু সেখানে। ফলে এই অবদানটা অনেক বড় একটা অবদান। এবং আমি বলবো যে সাইবার ক্রাইম, মানে এই আলোচনার এই বিষয়টা নিয়ে আমার একটা সমালোচনা আছে। আমি আসতে রাস্তায় শুভ্রর সাথে কথা হচ্ছিল, সেখানে আমি বলছিলাম যে আসলে সাইবার ক্রাইম, ব্লগে সাইবার ক্রাইম নিয়ে কেন আমরা আলোচনা করব, মানে এই প্রশ্নটা কেন উঠছে, যে এই প্রশ্নটার উত্থাপনটা কিভাবে হলো। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে একজন মন্ত্রী, তিনি সম্প্রতি বলেছেন যে ব্লগে যা খুশি তাই হবে, সেটা চলতে পারবে না, যা খুশি তাই বলবে সেটা চলতে পারবে না। এখানে হলো আইন হওয়া দরকার। এবং আমরা আমাদের সমাজে শুনেছি যে এটার একটা প্রতিধ্বনি হয়েছে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আমাদের দেশে মন্ত্রী যেদিন বলেছেন যে এখানে ব্লগে ইয়ে হচ্ছে, আমার এবং সরকার দলীয় সাধারণ সম্পাদক এবং বিরোধী দলীয় মহাসচিবের নামে কুৎসা করা হচ্ছে, ঠিক তার 2 দিন পরে আমরা দেখলাম যে ভারতে তাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল তিনি বললেন যে মানে ফেসবুকে নিয়ন্ত্রণ করা দরকার, কারণ ফেসবুকের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে ফেসবুককে নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই কথাগুলো আমরা কিন্তু খুব সচরাচর শুনি যে এরা মানে এই কথাগুলো চাল করতে চায়, এই কথাটা সোসাইটিতে এস্টাবলিশ করতে চায় যে ফেসবুক, এখানে 1000টা কাজ হচ্ছে, 1000টা উদ্যোগ নেওয়া হচ্ছে, 1000টা কথা হচ্ছে, কিন্তু একটা কবে কখন কোথায় একজন হয়তো মানে কোন এক রাজনৈতিক নেতার ছবি বিকৃত করে দিয়েছিল, পুরো ফেসবুক এই জন্য তারা পুরো ফেসবুকের উপর দায়টা চাপিয়ে দিতে চায়। এবং তাদের লক্ষ্যটা কি? এই দায়টা চাপিয়ে, যেহেতু তাদের স্টেট মেকানিজমটা অনেক বড়, মেশিনারিটা অনেক বড়, তারা হলো এই দায়টা চাপিয়ে বারবার প্রচার করতে চায়, প্রচার করে করে মানে পাবলিকের মধ্যে এটা ইয়ে করতে চায়, বিশ্বাস উৎপাদন করতে চায় যে ব্লগে ফেসবুকে যা হচ্ছে এটা খারাপ হচ্ছে। এবং এটা তাদের মানে চূড়ান্ত লক্ষ্য হলো এটাকে বন্ধ করে দেয়া।
যেটা আমরা যে উদাহরণ কিন্তু আমরা পেয়েছি, বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমাদের সরকারগুলো সাধারণ গণমাধ্যমের প্রতি তাদের যে স্পর্শকাতর মানে দৃষ্টিভঙ্গি, তারা মিনিমাম কোন সমালোচনা সহ্য করতে পারে না। ইভেন যারা সরকারের খুবই মানে কাছের এবং যারা হলো তাদের সঙ্গে সরকারের আন্ডারস্ট্যান্ডিং ভালো, তাদের সামান্য সমালোচনাটুকু সহ্য করতে পারে না, এবং এ কারণে ব্লগের কথা তো তারা সহ্য করতেই পারবে না। এই যে প্রপাগান্ডা মানে রাষ্ট্রীয় মানে উদ্দেশ্যে যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডার ফাঁদে কি আমরা পা দিয়ে ফেলছি? মন্ত্রী যে ইচ্ছা পোষণ করছেন, সেই ইচ্ছার প্রতিধ্বনি কি আমাদের মধ্যে হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু তোলা জরুরি। আজকে ব্লগে আমাদের দেশে গণতন্ত্র হলো অনেক দুর্বল, অনেক মানে আমাদের এই গণতন্ত্রকে শক্তিশালী করা দরকার, এবং এটার একটাই উপায় আছে, আরো গণতন্ত্র মানে চর্চা করা, এবং গণতন্ত্রকে আইন দিয়ে বাধা দিয়ে কোনোভাবে এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আসলে মানে মিডিয়াকে মুক্ত করতে হবে, মানুষকে কথা বলতে দিতে হবে, এবং মানুষকে কথা বলতে দেওয়ার মধ্য দিয়েই আমরা আজকে মানে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রটা কায়েম করতে পারবো। এবং আরেকটা কথা বলি, যেটা মানে ভারতে যখন কপিল সিবাল ফেসবুক নিয়ন্ত্রণের কথা বললেন, তখন সেখানকার মিডিয়াতে খুব তীব্র সমালোচনা হয়েছিল, এবং আমরা দেখেছি যে আমাদের এখানে সৈয়দ আশরাফুল ইসলাম যখন বললেন, তখন ততটা মিডিয়া সরব হয়নি, প্রত্যাশিত ভাবে সরব হয়নি, যদিও ব্লগারদের অনেকে মিডিয়া আছেন বা সরব ফেসবুকে এটা নিয়ে তত কথা হয়নি, কিন্তু কথা হওয়া উচিত ছিল। এবং ওই সময় আউটলুক ম্যাগাজিনে, ভারতের আউটলুক ম্যাগাজিনে একটা লেখা ছাপা হয়েছিল, সেই লেখাটার উল্লেখ করেই আমি মানে শেষ করব আমার বক্তব্য। সেটা হলো বলেছিল যে আপনারা মানে ফেসবুক নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন কেন? আপনি আজকে যে আমাদের চায়ের টেবিলে যে আলোচনা হয়, এই সবে পুলিশ পাঠিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবে? তাহলে ব্লগে মানুষ কথা বলবে, কথা বলাটাই হলো মানে এখানকার বাস্তবতা। মানুষ কথা বলতে হবে, এই কথা তারা শুনছে, সরকার শুনতে পারলে আরো ভালো হতো, কিন্তু সরকার যে শুনছে না সেটাও একদিক থেকে ভালো, কারণ শুনলে তারা ওই নিয়ন্ত্রণের কথাটাই বলবে। ফলে আমি মনে করি যে আমরা মানে ব্লগের সমালোচনা, ব্লগে আমরা কি অপরাধ করেছি সেটা নিয়ে আমরা নিজেরা মানে কথা নিশ্চয়ই বলবো, কিন্তু সমাজে আরো অনেক বড় বড় অপরাধ আছে যেগুলো নিয়ে আমাদের আসলে কথা বলতে হবে। সবাইকে